আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি কাজী রাসেল হাজির হয়েছি নতুন আরেকটি টপিক নিয়ে। নতুন বলতে কমন সমস্যা যেগুলো প্যানেল রিপেয়ারের ক্ষেত্রে, প্যানেলগুলোকে একই কন্ডিশনে আমরা ঘুরে ফিরে পেয়ে থাকি যে প্যানেলগুলো হয় ব্লু স্ক্রিন হয়ে আছে, নো ডিসপ্লে, ব্ল্যাঙ্ক অবস্থায়, বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্যর একই সলিউশন। প্যানেলগুলো প্রোটেকশন মোডে থাকে মূলত। অধিকাংশ প্যানেল যখন ব্লু স্ক্রিন, অনেকে ব্লু বলে, আমরা ব্ল্যাক স্ক্রিন নামে সবসময় সিলেক্ট করি। তো ব্ল্যাক স্ক্রিন কোন পজিশনে হয় আর এটা কিভাবে রিপেয়ার করা যায় আজকের ভিডিওর বিষয়বস্তু। আর এটি খুবই কমন এবং ভাইটাল একটি টপিক। অধিকাংশ টেকনিশিয়ান বা যারা কাজ করে এলইডি এলসিডি প্যানেলে, তারা সবসময় এই কাজটাই হাতে বেশি পেয়ে থাকে। এবং এই সমাধানগুলো করতে যেয়ে যারা বিজ্ঞানের টেকনিশিয়ান আছেন, তারা কিন্তু বিভিন্ন ফল্টে পড়ে। ফল্ট অনেকগুলো আছে, সেটাই আজকে বিস্তারিত ভিডিওতে আমরা শেয়ার করব। তো চলুন কথা নয়, দেখে নিই 24 ইঞ্চি BOE কোম্পানির ব্ল্যাক স্ক্রিন সমস্যা, একদম ব্ল্যাক স্ক্রিন সমস্যার সলিউশন। তো চলুন কথা নয়, দেখে নিই সমস্যার সমাধানটি। আমরা এটাকে পাওয়ার অন করছি, পাওয়ার ইন্ডিকেটর ব্লু হয়ে গেছে এবং এলপিডিএস কানেকশানে আমরা দেখবো যে ভোল্টেজগুলো আছে কিনা। ফার্স্টে আমরা ভোল্টেজ দেখব। অবশ্যই প্রতিটা প্যানেল রিপেয়ারের ক্ষেত্রে ভোল্টেজ দেখতে হবে। আমরা 5 ভোল্টে দেওয়া আছে, 12 ভোল্ট সিলেকশন করব। 12 ভোল্ট সিলেকশন করছি এবং 12 ভোল্ট সিলেকশন করার পরে এখানে 12 ভোল্ট আসছে। এটা মাদারবোর্ডে 5 ভোল্ট, আমরা আগের একটি প্যানেল কাজ করছিলাম যেটি 5 ভোল্টের। মূলত এখানে 12 ভোল্টের প্যানেল। আসলে প্রতিটা প্যানেলকে বুঝতে গেলে ফার্স্ট টিকুনটাকে ভালো করে রিড করে নিতে হয়। আসলে এই প্যানেলটা কত রেজুলেশনে চলবে, কত ভোল্টেজে চলবে, এইটা আসলে ফার্স্ট যে কোনো টিকনে কাজ করার পূর্বে আপনাকে এইটাকে জেনে বুঝে করলে কাজগুলো সহজ হবে। আর যেহেতু এটা 12 ভোল্টের, আর 12 ভোল্ট মানে হচ্ছে দুইটা ইনজেক্টর কয়েল থাকলে আমরা তখন এটা করি, যেটা 12 ভোল্টে সাধারণত হয়ে থাকে। তো এখানে আমরা 12 ভোল্ট সাপ্লাই পাচ্ছি, 12 ভোল্ট ফিউজের পরে একদম 12 ভোল্ট পারফেক্ট। এই 12 ভোল্ট ইনপুট হয়েছে ডিসি টু ডিসি আইসিতে। আজকের ভিডিওটা একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। সবসময় মন মানসিকতা এক থাকে না। আমি চেষ্টা করি ভালো মন মানসিকতা থাকলে এবং ভালো কমেন্টসের আসলেই মনে চাই তাদের জন্য, যারা সাবস্ক্রাইব আছে তাদের জন্য ভালো কিছু উপহার দিতে। তো ফ্রেন্ড, আমরা দেখতে পাচ্ছি এখানে 12 ভোল্ট ইনপুট হয়েছে এবং ডিসি টু ডিসি আইসিতে। প্রথম যে কয়েলটি আছে, এই কয়েলে আমাদের 12 ভোল্ট সাপ্লাই ইনপুট হয়েছে এবং এখান থেকে আইসিতে 12 ভোল্ট সাপ্লাই ঢুকছে। তো এই আইসির ফুল ডাটা শিট আমাদের কাছে আছে। আমরা সবসময় যে আইসিগুলোর অ্যাভেলেবল হয় সেগুলো ডাটা শিট হাতের কাছেই রাখি। তো যারা বিগিনার তারা এত ডিটেলস আলোচনাগুলো বুঝতে অসুবিধা হয়, তাই আমরা শর্টকাটে কাজগুলো করার চেষ্টা করি। তো ফ্রেন্ড, এখানে 12 ভোল্ট ডিসি টু ডিসি এসিতে ইনপুট হয় এবং ফার্স্ট যে ভোল্টেজ জেনারেট তৈরি করে সেটি হচ্ছে ভিডিডি ভোল্টেজ, মানে 3.3 ভোল্টেজ। 3.3 ভোল্টেজ এখানে পারফেক্ট, কিন্তু আমাদের স্ক্রিনে কোনো ইমেজ নাই, একদম ব্ল্যাক স্ক্রিন, নো পিকচার, কোনো ছবি নাই, কোনো সিমটমই নাই। তো এই ক্ষেত্রে আমরা 3.3 প্রেজেন্ট। অধিকাংশ যারা এলইডি এলসিডি কাজ করেন, নতুন শুরু করছেন, তারা দেখে থাকবেন যে বেশিরভাগ ক্ষেত্রে 3.3 আছে, 12 ভোল্ট ইনপুট হয়েছে কিন্তু প্যানেলে কোনো ছবি তৈরি হচ্ছে না। তো এই জন্য আমরা আরও ভোল্টেজগুলো জাস্টিফাই করে দেখব। এটা হচ্ছে ভিডিডি। এরপরে এখানে যে ভোল্টেজটি আছে এভিডিডি পয়েন্টে যদি আমরা ভোল্টেজ দেখি 0 ভোল্ট। এভিডিডি যে ডায়োডটা আছে এটা সিরিজ কন্ডিশনে আছে। এইখানে আমরা দেখব এখানে একটা বুস্ট আপ হওয়ার কথা। এখানে বুস্ট আপ সার্কিটের ডায়াগ্রাম করা আছে। বুস্ট আপ সার্কিট সাধারণত সিরিজ আকারে হয় ডায়োডগুলো। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি 12 ভোল্ট, যেখানে আমার এভিডিডি ভোল্টেজ 14 থেকে 17 ভোল্টেজের মধ্যে হয়ে থাকে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি 12 ভোল্টেজ। তো এখানে কোনো বুস্ট আপ হয়নি, সুইচিং হয়নি, যার কারণে ভোল্টেজ নাই। ভিজিএইচ 0 ভোল্টেজ, ভিজিএইচ এম একদম লো 0 ভোল্টেজ, ভি অফ 0 ভোল্টেজ। তো ফ্রেন্ড, ডিসি টু ডিসি এসি 12 ভোল্ট ইনপুট করছে, বাকি অল ভোল্টেজ ড্রপ, শুধুমাত্র 3.3 প্রেজেন্ট।
3.3 voltage present, বাকি all voltage drop. All voltage V of VGH AVDD মেনলি 3টা ভোল্টেজ ড্রপ। এই ভোল্টেজগুলো ড্রপ থাকা অবস্থায় প্যানেলে কোনো সিমটম আসবে না। তো এই ভোল্টেজগুলো ছাড়া টোটাল প্যানেলে টিকন, গামা, ইপ্রম আইসি, গামা বাফার যেগুলো আইসি আছে সবগুলোতে 3.3 সাপ্লাই গেছে, বাকি যে ভোল্টেজগুলো লাগবে এগুলো নাই। মূলত এখানে আমরা যদি সিগন্যাল ভোল্টেজগুলো দেখি, যদি এখানে সিগন্যাল ভোল্টেজগুলো দেখি তাহলে দেখব যে সিগন্যালগুলো প্রেজেন্ট এবং সিগন্যালগুলো আউটও হয়েছে। সেম সিগন্যালগুলো আউট, RGB সিগন্যালগুলো যে LPDS কেবল মাধ্যমে টিকন আইসিতে ইনপুট হয়েছে ওখান থেকে আউট হয়েছে, কিন্তু স্ক্রিনে কোনো সিমটম নাই, ব্ল্যাক স্ক্রিন। তো ফ্রেন্ড, এই ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে অবশ্যই যে ফল্টই হয়ে থাকে, মূলত আমরা ক্লাসে এই সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। তারপরেও আজকের ভিডিওতে এই মেনলি যে প্রোটেকশন মোডে যাওয়ার যে কারণ বা এই যে ড্রপ, ভোল্টেজ ড্রপ, এইটার মেন কারণ হচ্ছে ডিসি টু ডিসিআইসির ভেতরে এক ধরনের প্রোটেকশন সাপোর্ট থাকে, যে কারণে প্রোটেকশন থাকে যে ওভার কোথাও শর্টেজ হইলে বা ওভারলোডিং হইলে ডিসি টু ডিসিআইসি প্রোটেকশন মোডে থাকে। মূলত এইটা হচ্ছে ডিসি টু ডিসিআইসির একটা সেভ আচরণ, যে আচরণের জন্য এর কম্পোনেন্ট সাধারণত আমরা টিকনে দেখি যে যখন কোনো টিকনগুলো ফল্ট হয় অধিকাংশ পার্টসগুলো ভালো থাকে, শুধুমাত্র নির্দিষ্ট কোনো কম্পোনেন্ট বা নির্দিষ্ট কোনো লাইন শর্টেজের কারণে ডিসি টু ডিসিআইসি প্রোটেকশন মানে অল সাপ্লাই বন্ধ করে দেয়, যেগুলো সুইচিং করে তৈরি হয় স্টেপ বাই স্টেপ, একটার পর একটা ভোল্টেজ তৈরি হয়, সেই ভোল্টেজগুলো একদম প্রোটেকশন মোডে যায়। তো ফ্রেন্ড, এখানে আমরা দেখতে পাবো যে এই যে সমস্যা, এই সমস্যার মেইন কারণটা কি। তো এই কারণগুলো আমরা সচরাচর বিভিন্ন ভিডিওতে দেখাইছি যে আসলে এইগুলোর কারণ। আজকে আমি প্র্যাকটিক্যালি কারণটি দেখাবো। আমরা এখানে ডিজিটাল মাইক্রোস্কোপের সহযোগিতায় ফ্রেন্ড, আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে যে একটি জায়গাতে যেখানে বার্ড হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, মূলত এই যে এখানে যে পয়েন্ট আছে এখানে কিন্তু এটা একটা শর্ট, দুইটা ভোল্টেজ পাশাপাশি শর্ট হওয়ার কারণে এই ডিসি টু ডিসিএসি প্রোটেকশন মোড আছে। মূলত এই যে সমস্যা, এটাই হচ্ছে মেন সমস্যা। এই ধরনের সমস্যা হলে সাধারণত আমরা বার্নিংয়ের মাধ্যমে প্যানেলগুলোকে রিপেয়ার করে থাকি। যেহেতু অল টেকনিশিয়ান যারা বিগিনার বা যারা সকলের কাছে বার্নিং মেশিনটা অ্যাভেলেবল না, সেহেতু এই প্যানেলগুলো কীভাবে আমরা বার্নিং মেশিন ছাড়া রিপেয়ার করতে পারি। তো ফ্রেন্ড, সেটি আজকে ভিডিওর মেন ভাইটাল টপিক, যে আসলে শর্ট হওয়ার পরে কব চেঞ্জ করা লাগবে, কিন্তু চেঞ্জ না করে কিভাবে আমরা এটিকে রিপেয়ার করব। তো মূলত প্রথমে আমাদের যেহেতু শর্ট, ওই লাইনটিকে আমরা নির্দিষ্ট করে এই টিকনের ওই লাইনগুলোকে ওপেন করে দিব এবং ওই লাইনগুলো যাতে শর্ট না হয়, প্রথমে এটাকে শর্টটা রিমুভ করতে হবে। তো এখানে যে শর্টটি আছে এই শর্টটিকে রিমুভ করব, আর এই লাইন ধরে কোন লাইনটা, এটা আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারি, বা আমাদের সাধারণত এই লাইনগুলো কোথায় কোন লাইনটা এটা আমাদের ফিক্স থাকে। যারা কমন কাজ কন্টিনিউ কাজ করে তাদের জন্য এটা কমনই ব্যাপার। আমরা এখান থেকে একটি লাইন ওপেন করে নেব। তো আমরা এখান থেকে যে কানেকশানটি এটিকে রিমুভ করছি এবং এখান থেকে একটি রেজিস্ট্যান্স ওপেন করে দেব। একটি রেজিস্ট্যান্স ওপেন করে দিব এবং এরপরে কানেকশান দিয়ে দেব। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, দুইটা রেজিস্ট্যান্স ওপেন করছি, দুইটি লাইন শর্ট ছিল, আর দুইটি লাইন শর্টের কারণে যে প্রবলেমটি হচ্ছিল, দেখেন আমরা যখনই যে লাইনগুলো এখানে শর্ট হয়ে গেছে, আমরা মাইক্রোস্কোপে দেখছি যে লাইনগুলো এখানে শর্ট হয়ে গেছে, সেই লাইনগুলোর যে সাপ্লাই, এই সাপ্লাই শর্টের কারণে আসলে আইসিটি প্রোটেকশন মোডে চলে গিয়েছিল, আর প্রোটেকশন মোডে যাওয়ার কারণে আমার অল সাপ্লাই ভোল্টেজ ড্রপ হয়েছিল।
তো ফ্রেন্ড, এই যে আইসিটেড প্রোটেকশন মোড ছিল এইটা এখন রিমুভ হয়ে গেছে। আমরা এটাকে যদি কাজ করতে চাই তাহলে যে কাজটি করতে হবে, এই যে শর্টেজটা আছে এই শর্টেজটাকে আমরা বার্নিং দ্বারা নতুন কপ লাগিয়ে রিমুভ করতে পারি। তো যেহেতু সকলের কাছে বার্নিং মেশিন থাকে না, বা এই কাজের জন্য বার্নিং মেশিনে নিয়ে আসার খরচ হিসাব করলে অনেকের ক্ষেত্রে পোষায় না, বা গ্রাহকও সবসময় বার্নিংয়ের জন্য প্রস্তুত থাকে না, সেহেতু বার্নিংয়ের জন্য সময় সাপেক্ষে তাদের কাছে বার্নিং নিতে সময় লাগে। তো ফ্রেন্ড, বার্নিংয়ে না দিয়ে এটাকে আমরা রিপেয়ার করতে পারি। আর রিপেয়ার করার জন্য অবশ্যই আমাদের মেন সিস্টেম হচ্ছে এই যে ভোল্টেজগুলো ড্রপ হয়েছে, এই ভোল্টেজগুলো সাইড দিয়ে গেট কপে গেছে। তো গেট কপের আমরা বিকল্পভাবে এটাকে বাইপাস করব, এবং বাইপাস করার পরে দেখব যে সমস্যার সমাধান হয় কিনা। ফার্স্ট কন্ডিশনে জাম্পারগুলো করে নেব, এবং আবারও জাম্পার কানেকশন করে নিয়েছি, কারণ ভোল্টেজগুলো তো আমরা একদম এইখান থেকে না করে এই সাইড থেকে, যে এই ভোল্টেজ যেটা এই সাইড আছে এখান থেকে ভেতরে যাওয়ার যে কানেকশন এটাকে ডিসকানেক্ট করব, এবং এইখান থেকে ভোল্টেজটি এখানে বাইপাস করব। যদি ভোল্টেজটি ফিডব্যাকে এসে শর্ট করে সেক্ষেত্রে আমরা ফিডব্যাকের ভোল্টেজটিও যাতে না আসে সেই ব্যবস্থা নেব। এখানে আমরা দুইটি কানেকশন করছি, একটি এই পাশে এবং একটি এই পাশে, পাশাপাশি শর্ট হবে, পাশাপাশি লাইন তাই। তো দুই পাশে দুইটি যে ভোল্টেজগুলো শর্টেজ দেখা যাচ্ছে সেই ভোল্টেজগুলো আমরা এখানে করছি এখান থেকে বাইপাস করার জন্য। এখানে কপ ডাটা শিট দেখে সঠিক পয়েন্টে বাইপাস করতে হয়, আর এই নিয়ে অনেকগুলো ভিডিও আছে বিস্তারিত কিভাবে বাইপাস করবেন। যদি বিস্তারিত দেখতে চান তাহলে অবশ্যই সেই ভিডিওগুলোতে যে আমার চ্যানেলের উপর কাজী রাসেলের উপর করে ভিডিওসে যাও, অল ভিডিওসগুলো দেখে আপনি আপনার যে প্রশ্নগুলোর উত্তর পাইতে পারেন। তো ফ্রেন্ড, আমরা এখানে দুইটি ভোল্টেজ বাইপাস করছি, আর এই দুটি বাইপাস করতে গিয়ে অনেকেই মূলত যারা বিগিনার তারা এইখানেই ফল্টে হয়, যে এইখানে যে অত্যন্ত সূক্ষ্মভাবে এই কাজগুলো করতে হয়। যারা নতুন তাদের হাতে দু একটা ফল্ট হলে তারা আসলে ভেঙে পড়েন, আর এই ভেঙে পড়ার ফলে পরবর্তীতে কাজগুলো করতে আর উৎসাহিত হন না, বা অন্যজনের কাছে নিয়ে যান। তো আসলে এটি চেষ্টা করলে এবং সঠিক গাইডলাইন পাইলে এগুলো কাজ সকল টেকনিশিয়ানের দ্বারা সম্ভব। শুধুমাত্র এর কিছু নিয়ম আছে, এই নিয়ম মেনে কাজগুলো করতে। তো ফ্রেন্ড, আমরা এখানে দুইটি লাইন, যে লাইনগুলো শর্ট ছিল সেই লাইনগুলো এখানে বাইপাস করছি। বাইপাস করার পরে আমাদের যে সমস্যাটি ছিল, আসলে ভোল্টেজ দিলে তো ফিডব্যাকে আবার শর্ট হয়ে যেত, সেহেতু আমরা যে পজিশানে শর্ট হবে ওই জায়গাটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। দেখেন এখানে যে ফার্স্ট টাইম যে কন্ডিশনটা ছিল, এখন ওই জায়গাটা সুন্দর করে ক্লিন করছি। এই ক্লিনের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ এইখানে যদি উঠে যায় লাইনগুলো, পরবর্তীতে এই প্যানেলটি একদম অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেহেতু এইখানে যে লাইনগুলো ক্লিন করবেন অবশ্যই খুব সাবধানতার সহিত করতে হয়। তো ফ্রেন্ড, এখানে ক্লিন করার পরে যখন আমরা এটাকে বাইপাস করছি এবং তারপর আমরা যদি লাইন দিই, এখানে আমার লাইন দিই
এলপিডিএস কানেকশন লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ইমেজ চলে এসেছে, কোনো ধরনের সমস্যা নাই যে ফাস্ট ডিসি টু ডিসি এসি প্রোটেকশানে ছিল বা অল ভোল্টেজ ড্রপ ছিল, সেটা আর এখন নেই। শুধুমাত্র আমাদের বাইপাসের ফলে পাওয়ার প্যানেলটিকে ফুল পারফেক্ট, কোনো দাগ নাই, একদম পারফেক্টভাবে রিপেয়ার করা পসিবল। তো ফ্রেন্ড, প্যানেল রিপেয়ারটার মধ্যে অবশ্যই একটা আর্ট থাকতে হবে, একটু ফিটনেস থাকতে হবে, স্মার্টনেস থাকতে হবে, টুলসগুলো আপডেট হইতে হবে এবং সঠিক গাইডলাইন দ্বারা আপনারা প্যানেল রিপেয়ার করতে পারবেন। তো প্যানেলের সমস্যাটি খুব সিম্পল ছিল, সমাধানটাও আমরা খুব সিম্পলভাবেই করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি সকল দিক যেগুলো ইফেক্ট আছে। তো এই ভিডিওটা যদি কেউ পরিপূর্ণ দেখে বুঝে কাজ করে, অধিকাংশ আমার ধারণা 50% টেকনিশিয়ান এটাকে কাজ করতে পারবেন, আর বাকি টেকনিশিয়ানগুলো বাইপাস লাইন করতে বা কোথায় কী করছিস মানে হুবহু কপি করতে যেয়ে ফেল করবেন। তো যারা ফেল করবেন তাদের জন্য আমাদের ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। যারা এই ধরনের কাজ করতে যে বিভিন্ন সময় প্যানেলগুলোকে ডেট করে দিয়েছেন, তাদের প্রকৃত আসলে গাইডলাইন প্রয়োজন সঠিক রিপেয়ারের। তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের ট্রেনিং সেন্টারে বর্নিং থেকে শুরু করে অল এভরিথিং, যেটা এলইডি এলসিডির সাথে রিপেয়ারের সাথে আধুনিক যা কিছু সব কিছু আমরা ছাত্রদের কাছে উপস্থাপন করি, তাদের দ্বারা প্র্যাকটিক্যাল করে থাকি। তো ফ্রেন্ড, আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রেনিং সেন্টারটা। আমাদের ট্রেনিং সেন্টারে বর্নিং ফ্লেস বর্নিং চলে, আর পাশেরটাতে ট্রেনিং এরিয়া। এই মুহূর্তে ট্রেনিংয়ের স্টুডেন্ট সামনের মাসের কিছুদিন পর থেকে শুরু হবে আমাদের পরবর্তী ব্যাচ, আর এই মুহূর্তে রেডি আছে কাজের জন্য। তো ফ্রেন্ড, যারা ট্রেনিংয়ে আসতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। পরিপূর্ণ টেকনিশিয়ান হতে চাইলে এলইডি এলসিডি টেলিভিশন রিপেয়ারের জন্য পারফেক্ট কাজের জন্য অবশ্যই আমরা যথেষ্টভাবে সহযোগিতা করে থাকি। তো ফ্রেন্ড, আজকে দেখলাম আমাদের এই কাজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো একটি মন্তব্য আশা করি। আর এই ধরনের কাজ পেতে অবশ্যই ভালো মন্তব্যর পাশাপাশি আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন, যাতে আরও আপনার মতো যারা টেকনিশিয়ান আছে তারা যেন এই ধরনের কাজগুলো দেখে নিজেকে উৎসাহিত করতে পারে এলইডি এলসিডি কাজের জন্য। তো ফ্রেন্ড, অলরেডি আমরা দেখছি যে এখন অ্যাভেলেবল সব জায়গা থেকে ফোন আসে যে তারাও কাজ করছে, বাইপাসের জন্য চেষ্টা করছে। আসলে চেষ্টাটা কন্টিনিউ করতে হবে, আর সঠিক গাইডলাইন হলে সকলেই এই কাজগুলো করতে পারবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আরও নতুন কোনো আপডেট সলিউশন নিয়ে।